আচ্ছা, আমরা শুরু করি। তাহলে আমাদের আজকের ক্লাসটা মূলত হবে ইউনিট 5 থেকে ইউনিট 13। এই যে 9টা ইউনিট, এই 9টা ইউনিটের উপরে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন সলিউশন হবে। তা আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। তো তোমাদের কোনো জায়গায় সমস্যা থাকলে, যেহেতু আজকে অনেকগুলো ইউনিট, 9টা ইউনিট, তো একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে আহ, জানিও। সেটা আনমিউট করে জানাতে পারো অথবা চ্যাটেও জানাতে পারো। ঠিক আছে? আর রেকর্ড তো থাকবেই ক্লাস। তোমাদের সুবিধা মতো সময়ে তোমরা রেকর্ডও দেখে নিতে পারবে। অনেকেই হয়তো বা রেকর্ডের জন্য হচ্ছে ক্লাসে এখন বর্তমানে নাই। তো আমরা শুরু করি। আমাদের প্রথমে ইউনিট 5। ইউনিট 5-এ আমাদের যে কোশ্চেন ছিল। আচ্ছা, একটা মিনিট। ইউনিট 5-এ যে কোশ্চেন ছিল আমাদের, এখানে প্রথম কোশ্চেনটা, দ্য অরফেনেজ ইজ হাই ড্যাশ দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। এটা হচ্ছে ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। এটা মাউন্টেন্স এর উপরে না বুঝিয়ে মূলত মাউন্টেন্স দিয়ে যেটা বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে। দ্যাটস ও এই জায়গাটা হচ্ছে ইন হয়েছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আহ, হঠাৎ করে হয়তো আমাদের মনে হতে পারে যে পর্বতের উপরে, এই জন্য আমরা অন আনসার করতে পারি ভুলে। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো, যেহেতু টেক্সটের কোশ্চেন। এরপরে কোশ্চেন নাম্বার 2 যেটা আছে, ট্রাভেলসাম একটা ওয়ার্ড। ট্রাভেলসাম ওয়ার্ডটা হচ্ছে মূলত, ট্রাভেলসাম বলতে বিপজ্জনক বোঝায়। এটা ডেঞ্জারাস এর সিনোনিমাস ওয়ার্ড। তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 3, হি ড্যাশ এট দ্য অরফানেজ সিন্স হি ড্যাশ 4। এই কোশ্চেনটা কিন্তু ইটিভি পূর্বে আসছেও, ঢাকা ইউনিভার্সিটিতে আসছেও এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা নিয়ে আমাদের অনেকের সমস্যা হয়। তো সমস্যা হয় আসলে মূলত কোন ক্ষেত্রে? আমরা সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর একটা নিয়ম শিখেছিলাম, যে যদি আমরা দেখি যে সিন্স এর বাঁ পাশে প্রেজেন্ট প্রেজেন্ট আছে, ডান পাশে পাস্ট হয়, আর বাঁ পাশে পাস্ট থাকলে ডান পাশে পাস্ট পারফেক্ট হয়, সেই জায়গায় তো এটা উল্টা হয়ে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে বিষয়টা যেটা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে যে সিন্স এর এই নিয়মটা আমরা যেটা শিখেছি, বাঁ পাশ ডান পাশের যে বিষয়টা, এটা শুধুমাত্র ওই ক্ষেত্রে প্রযোজ্য যখন সিন্স এর বাঁ পাশে সময় জাতীয় বাক্য থাকে। যেমন আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দেখাই, যে ইট ইজ 3 years, it is 3 years since he left। এখন এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব, কেননা কারণ এই জায়গাটায় এখন আমাদের সিন্স এর বাপাশে সময় জাতীয় একটা বাক্য আছে। ঠিক আছে? এখানে সিন্স দিয়ে কিন্তু যেহেতু বোঝাচ্ছে না। ঠিক আছে? এখানে সিন্স এর অর্থটাই হচ্ছে অন্যরকম অর্থ দিচ্ছে, যে 3 বছর হলো সে চলে গেছে বা সে ত্যাগ করেছে। ঠিক আছে? এরকম। তো এইখানে যদি সেই ক্ষেত্রে ওয়াজ হতো, তখন আমরা কি করতাম? এই জায়গাটায় হি লেফট না বলে তখন আমরা কি বলতাম? হি হ্যাড লেফট। মানে এখানে প্রেজেন্ট হলে এখানে পাস্ট ইনডিফিনিট, আর এখানে পাস্ট হলে মানে পাস্ট ইনডিফিনিট হলে এখানে হয় কি? পাস্ট পারফেক্ট। এখন এই নিয়মটা কিন্তু এইখানে প্রযোজ্য না। এখানে কিন্তু সিন্স এর বাঁ পাশে কিন্তু কোনো সময় জাতীয় বাক্য নাই। এটা জাস্ট সিম্পলি পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী। ঠিক আছে? যে হি হ্যাড বিন এট দ্য অরফেনেজ, মানে সে অরফেনেজে, এতিমখানায় ছিল। কোন সময় থেকে? এটা দিয়ে থেকে বোঝাচ্ছে। ঠিক আছে? কোন সময় থেকে? সিন্স হি ওয়াজ 4, মানে তার বয়স যখন থেকে নাকি 4, তখন থেকে সে কি ছিল? অরফেনেজে ছিল। এখন এই জায়গাটায় অর্থ অনুযায়ী কিন্তু আমরা হ্যাজ বিন ও ইউজ করতে পারি অর্থ অনুযায়ী। ঠিক আছে? পাস্ট পারফেক্ট না দিয়ে প্রেজেন্ট পারফেক্ট দিতে পারি। তখন অর্থটা কি হবে? যে সে এতিমখানায় আছে কোন সময় থেকে? তার বয়স যখন 4 তখন থেকে সে এতিমখানায় আছে। তো তখন অর্থটা হবে কি? যে এখনো আছে এতিমখানায়। আর হ্যাড বিন দিলে অর্থটা আর এখনো আছে না, তখনও ছিল আর কি। ঠিক আছে? যেহেতু এটা পাস্টের কাহিনী, দ্যাটস এটা হ্যাড বিন দিয়েছে। আমি কি আসলে তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা এই বিষয়টা? তোমরা একটু রেসপন্স করো। ঠিক আছে? এটা নিয়ে প্রায় হচ্ছে স্টুডেন্টদের একটা সমস্যা থাকে। আহ, এইটা মূল বিষয়, যেটা খেয়াল করতে হবে যে এটা সিন্সের ওই নিয়মটা আর এই নিয়মটা আসলে এক না। ঠিক আছে? সিন্সের ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই হবে না। ঠিক আছে? এটা বুঝলেই আসলে বোঝাটা সহজ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন 4-এ যাই। কোশ্চেন 4-এ যেটা, এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, যে রাইটার জেরির ক্যারেক্টার ডিসক্রাইবিং এর ক্ষেত্রে আহ, কোন ওয়ার্ডটা ইউজ করেছিল? এটা হচ্ছে ইন্টিগ্রিটি। মানে ইন্টিগ্রিটি মানে হচ্ছে মোর দেন অনেস্টি, মোর দেন ব্রেভ, এরকম বোঝায়।
5 নম্বর কোশ্চেন যেটা, আই উইল পে ফর ইট, আমি এটার জন্য পে করবো, এটা খুব সহজ একটা কোশ্চেন ছিল। এটাকে প্যাসিভ করতে গেলে ইট আগে চলে আসবে, তাই না? তাহলে ইট, তারপর উইল পে আছে, যেটা উইল বি পেইড হয়ে যাবে। এবং যখন নাকি প্রিপোজিশন গুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে, মানে ট্রান্সিটিভ ভার্বের পরে যখন প্রিপোজিশন থাকে, এই পার্টিকেল বলে এগুলাকে, এগুলাকে ইংলিশে মূলত পার্টিকেল বলে। এই পার্টিকেল গুলো মূলত থেকে যায়, ঠিক আছে, যেভাবে ছিল সেভাবে মূলত থেকে যায়। তো এটা যে থেকে গেছে, মূলত এটা আসলে প্রিপোজিশন না, এটা আসলে কাজ করতেছে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। কারণ পে হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে ডাইরেক্ট অবজেক্ট বসে, এর মাঝখানে যদি প্রিপোজিশনের মতো কিছু বসে তাহলে সেটা আসলে দেখতে প্রিপোজিশন মনে হলেও আসলে এটা প্রিপোজিশন না, ঠিক আছে। কারণ যদি আমরা এইভাবে বলি যে পে মি, এর মানে কি? পে মি মানে আমাকে পরিশোধ করো, মানে আমাকে টাকা দাও, এরকম, ঠিক আছে, এরকম। আর যখন আমি এখানে ফর ঢুকিয়ে দিব, পে ফর মি, তার মানে হচ্ছে আমার দাম দাও, মানে তখন মানে আমি পণ্য হয়ে যাচ্ছি, অর্থ পাল্টে যাচ্ছে। সো দিস ইজ নট প্রিপোজিশন, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাডভার্ব, ঠিক আছে। এটা মনে হয় কোনো একটা ক্লাসে আলোচনা করছিলাম, মনে মনে হয়, আহ, যে ট্রানজিটিভ ভার্বের পরে যখন প্রিপোজিশন আসে সেটা আসলে প্রিপোজিশন না, ঠিক আছে। ট্রানজিটিভ ভার্বের পরে তোমাদের একটা এক্সাম্পল যদি এখানে দেখাই, আর একটা এক্সাম্পল তোমাদের বুঝতে সুবিধা হবে, দেখো। যেমন কল হিম, এর মানে কি বলো দেখি? কল হিম মানে হচ্ছে তাকে ডাকো, তাই না? এখন কল তো ট্রানজিটিভ ভার্ব, কারণ এরপরে ডাইরেক্ট কি বসে? অবজেক্ট বসে। কল হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে ডাইরেক্ট অবজেক্ট বসে। কিন্তু কখনো যদি এইখানে দেখো তোমরা, যে এখানে দেখলা কি, যে এইখানে ছোট্ট করে একটা ইন দিয়ে দিল, কল ইন হিম, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে তো আসলে সরাসরি অবজেক্ট বসার কথা, তাহলে এখানে প্রিপোজিশন আসলো কেন? তাহলে আসলে এটা প্রিপোজিশন না, ঠিক আছে। এটা প্রিপোজিশন দেখতে মনে হলো, আসলে প্রিপোজিশন না, এটা হচ্ছে কে? এটা আসলে প্রিপোজিশন ছদ্মবেশে অ্যাডভার্ব, ঠিক আছে। আর কল ইন মানে হচ্ছে কাউকে ডেকে নিয়ে আসা, কল ইন হিম মানে হচ্ছে তাকে ডেকে নিয়ে আসো। যেমন আমরা এরকম বলি না, তোমরা হয়তো গ্রুপ ভার্বে শিখেছো যে কল ইন এ ডক্টর, ঠিক আছে। সো এখানে ইনটা কিন্তু প্রিপোজিশন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর যখন আমরা এই অ্যাডভার্ব গুলোকে ইউজ করি, মানে ট্রান্সিটিভের পরে যখন প্রিপোজিশন ইউজ করি, তখন এটা বোঝার জন্য সুবিধা যে ট্রান্সিটিভের পরে তো সরাসরি অবজেক্ট হবে, কিন্তু মাঝখানে যদি প্রিপোজিশন ঢোকে তাহলে সেটা আর প্রিপোজিশন না, তখন সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। সো আই থিংক তোমরা একটু বুঝতে পারছো, একটু ক্লিয়ার হয়েছে। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো স্যার আমার ছিল বলো বলো। এখানে কল ইন এইটা দ্বারা যদি কোনো সেন্টেন্স দেয়া থাকে, তখন যদি আমার কাছে জানতে চাওয়া হয় যে ইনটা কি, কোন পার্টস অফ স্পিচ, তখন তো আমরা অ্যাডভার্ব অ্যান্সার করব। হ্যাঁ, অবশ্যই অ্যাডভার্ব অ্যান্সার করতে হবে কল ইন হিম যদি দেয়া থাকে, ঠিক আছে। ট্রানজিটিভের হ্যাঁ, পরে বুঝতে পারছি। প্রিপোজিশন পেলে, ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্ব তো কি নিশ্চয়ই আমরা বুঝি, তাই না? আমি এটা কিন্তু রিটেন ক্লাস, প্রথম ক্লাসে, বেসিক ক্লাস আমি দেখিয়েছিলাম। ট্রানজিটিভ ভার্ব মানে, হ্যাঁ, ভার্ব মানে যার পরে অবজেক্ট বসে। এখন ট্রানজিটিভ ভার্বের পরে যদি আমি সরাসরি অবজেক্ট পাই, মানে আমি যদি হচ্ছে প্রিপোজিশন পাই, তাহলে সেটা আসলে প্রিপোজিশন না, সেটা আসলে কি? অ্যাডভার্ব, ঠিক আছে। হ্যাঁ, আর এই ক্ষেত্রে হ্যাঁ, বুঝতে পারছি। একটা বিষয় আমরা খেয়াল রাখবো, যেমন এই ক্ষেত্রে, যেমন কল ইন হিম যে সেন্টেন্সটা আমরা লিখেছি, এই সেন্টেন্সটা আসলে অ্যাকুরেট হবে এইভাবে, কল হিম ইন। মানে এখানে আরেকটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যখন আমি এই এই মানে প্রোনাউন ইউজ করব, প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনের পরে ইউজ করতে হয় সেই পার্টিকেলটা, প্রোনাউনের পরে। কিন্তু নাউন ইউজ করলে, যেমন এ ডক্টর হচ্ছে নাউন, নাউন ইউজ করলে নাউনের আবার আগে আগে ইউজ করতে হয়। এটা ভুল না, কল ইন হিম বললে ভুল হবে না, কিন্তু অ্যাকুরেট ফর্ম হচ্ছে কল হিম ইন। মানে প্রোনাউন ব্যবহার করলে প্রোনাউনটা ভার্বের সাথেই ব্যবহার করতে হবে, এরপরে গিয়ে পার্টিকেল মানে যেটা অ্যাডভার্ব মূলত, সেটাকে আমি শেষে ব্যবহার করব বা এরপরে ব্যবহার করব। আর যদি নাউন ব্যবহার করি তাহলে নাউনের আগেই ব্যবহার করা যাবে। যেমন তোমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারো এরকম, যেমন গিভ আপ মানে কি বলো দেখি? গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, তাই না? তাহলে গিভ আপ মানে ত্যাগ করা। এখন গিভ আপ ইওর ব্যাড হ্যাবিট, মনে করো গিভ আপ ইওর ব্যাড হ্যাবিট মানে হচ্ছে তোমার বদভ্যাস ত্যাগ করো। তাহলে এইখানে বুঝতে পারতেছো কিনা দেখো তো, যে আপটা আসলে কোন পার্ট অফ স্পিচ, এটা বোঝা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে জানাও, চ্যাটে জানাও দেখি। গিভ আপ ইওর ব্যাড হ্যাবিট, এখানে আপটা আসলে কোন পার্ট অফ স্পিচ? হ্যাঁ, ইবতেসাম মোহাম্মদ অ্যাডভার্ব, সুমাইয়া রহমান মারিয়া অ্যাডভার্ব, নাজিমউদ্দিন হাসান অ্যাডভার্ব। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছো এটা কিন্তু অ্যাডভার্ব। কিভাবে বুঝলাম অ্যাডভার্ব? কারণ গিভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাই না? গিভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে আসলে
প্রিপোজিশন হওয়ার কথা না, এরপরে ডাইরেক্ট অবজেক্ট হওয়ার কথা। এখন এই অবজেক্টের আগে যেটা মাঝখান দিয়ে বাহাত ঢুকাইছে, ঠিক আছে, সেটা আসলে দেখতে প্রিপোজিশন মনে হলো, সেটা আসলে কি, সেটা আসলে অ্যাডভার্ব। এখন দেখো এই কোশ্চেনটা, এই সেন্টেন্সটাই যদি আমি এইভাবে লিখি, দেখো, যে গিভ আপ ইউর বেড হ্যাবিট না লিখে আমি লিখতে চাইলাম যে গিভ আপ ইট, এটা ত্যাগ করো। তখন আমি এটাকে এইভাবে না লিখে কিভাবে লেখা উচিত, যে গিভ ইট আপ। তোমরা যারা হচ্ছে রিডিং এর সময় খেয়াল করে পড়ো, তারা হয়তোবা এই ধরনের সেন্টেন্স খেয়াল করছো, ঠিক আছে। যেমন লিস্ট এরকম সেন্টেন্স খেয়াল করছো, যে ফিল ইট ইন, এটা পূর্ণ করো, ঠিক আছে। এই যে ইনটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কেন পরে গেছে, কারণ এটা প্রোনাউনের সাথে আছে, এই জন্য পরে গেছে, ঠিক আছে। সো আই হোপ ইউ অল গট দ্য পয়েন্ট, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে আমরা যাই। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা আছে, আই সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট। এটা তো হচ্ছে ওই জেরি থেকেই মূলত, যার কাছ থেকে আমি এটা কিনেছি তাকে আমি দেখে নিব, এরকম বলছে। এখানে অর্থ অনুযায়ী আর তেমন কোনো গ্রামাটিক্যাল বিষয় নাই। 7 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে, এটা মূলত ইনফরমেটিভ কোশ্চেন ছিল, যখন জেরি জেরিকে কোনো রাইটার যখন ক্যান্ডি অ্যাপলস দিত, তখন জেরি কেমন হয়ে যেত বা কেমন ছিল জেরি, যে স্পিচলেস হয়ে যেত, মানে সে কোনো কথা বলতো না, থ্যাংক ইউ বলতো না, রাগও করতো না, কিছু না, মানে স্পিচলেস হয়ে যেত। কোশ্চেন নাম্বার 8 যেটা আছে, এখানে কোশ্চেন করা হয়েছে যে ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ অ্যানি উড, এটাকে পজিটিভ করতে বলছে, আছে সুপারলেটিভ করতে বলছে পজিটিভ। তাহলে আমরা জানি সুপারলেটিভের ফর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ, আর একটা হচ্ছে শুধু দা প্লাস সুপারলেটিভ। এখন শুধু দা প্লাস সুপারলেটিভ থাকলে পজিটিভ করতে গেলে নো আদার ইউজ করতে হয়, তাই না? তাহলে নো আদার এখানে কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি এখানে নো আদার আছে, আর এখানে নাই, এখানে নাই। এখানে নো এর পরে উড আছে, নো উড আর নো আদার উড, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য কি, যে আমি যদি নো উড বলি, তাহলে এটা নিজেও একটা উড, তাহলে তুলনাটা ঠিক হলো না, নিজের সাথে নিজে তুলনা হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে নো আদার উড দিতে হয়, নো আদার উড বার্নস অ্যাজ পেটি অ্যাজ ইট। সো সিম্পলি কিন্তু এই ধরনের আনসার খুব সহজে পারা যায়। কেন? কারণ হচ্ছে আমাদের এই যে ট্রান্সফরমেশনের যে কোশ্চেন্স গুলো আছে, এই কোশ্চেন্স গুলো আমরা একাডেমিক লেভেলে যে আনসার করে আসছি, আমাদের নিজেদের আসলে করতে হয়েছে, আমাদের নিজেদের পুরোপুরি আনসার নিজেদের তৈরি করতে হয়েছে। কিন্তু আমাদের অ্যাডমিশন লেভেলে কিন্তু এই কাজটা ইউনিভার্সিটি করে দিচ্ছে। আমি জাস্ট সিম্পলি হচ্ছে খুঁজে বের করতেছি যে ঠিক আছে কোন জায়গাটা। আমি যখন দেখলাম যে দা প্রিটিয়েস্ট আছে, তাহলে আমি চলে গেলাম নো আদার অপশনে, নো আদার অপশনে একটাই ছিল। সো ইটস ভেরি ইজি, ঠিক আছে, খুব সহজেই বের করা যাচ্ছে কোনটা কারেক্ট। আর যদি এই কোশ্চেনটা এমন হতো যে ইট বার্নস ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট, ওয়ান অফ দা, তখন আমি চলে যেতাম ভেরি ফিউতে, ঠিক আছে। সো এই ধরনের কোশ্চেন আনসার করা খুব সহজ, আই থিঙ্ক। কোশ্চেন নাম্বার 9-এ যদি আমরা যাই, এখানে কোশ্চেন করেছে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস। এখানে বলা হয়েছে আই এম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এইটা একটা ফাইনাইট ভার্ব এম, আর একটা হচ্ছে ইজ একটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা আর্স বাই হোক কি হবে না, সিম্পল হবে না। তাহলে কমপ্লেক্স হবে না কম্পাউন্ড হবে? কম্পাউন্ড হলে অবশ্যই কি থাকা দরকার ছিল, কনজাংশন গুলো থাকা দরকার ছিল, বাট, এন্ড, অর, তাই না? এগুলো থাকা দরকার ছিল। তো যেহেতু আমরা এগুলো দেখতে পাচ্ছি না, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের দ্যাটটা মাঝে মধ্যে কি থাকতে পারে, উজ্জ থাকতে পারে, তাই না? তো সেই হিসাবে তার মানে এখানে কি আছে, আই এম অ্যাফ্রেড দ্যাট, এখানে দ্যাটটা উজ্জ আছে, সো এই জন্য আনসার ছিল কমপ্লেক্স। এক্সটেসির সিনোনিম হচ্ছে হ্যাপিনেস, এখানে ব্যাখ্যার কিছু নাই। 13 নম্বরে কারেক্ট স্পেলিং ট্রেচারাসলি, এটা তোমাদের টেক্সটারি ওয়ার্ড। এরপরে হচ্ছে 12 নম্বর যেটা, জেরি পেইড টু ড্যাশ দা, এখানে আসলে এই বানানটা ভুল গেছে, এক্স, তাই না? এক্স রিপেয়ার্ড, এটা তোমাদের হচ্ছে পজিটিভ ভার্বের নিয়ম কিন্তু, তাই না? এই যে হ্যাভের পরে এই যে এক্স হচ্ছে একটা অবজেক্ট, এটাকে কি বলে, প্যাসিভ অবজেক্ট। কারণ এক্স তো আর রিপেয়ার করে না, এক্স কে কি করা হয়, রিপেয়ার করা হয়। আর হ্যাভের পরে প্যাসিভ অবজেক্ট আসলে ভার্ব কি হয়, বি থ্রি হয়, হ্যাভ অথবা গেট, দুইটার পরেই প্যাসিভ অবজেক্ট আসলে ভার্ব, এরপরে ভার্বটা কি হয়, বি থ্রি হয়। তাহলে এই যে দেখায় বোঝা যাচ্ছে ভার্ব যেহেতু এরপরে বি থ্রি আছে, এবং এখানে কি আছে, এক্স প্যাসিভ অবজেক্ট আছে, কারণ এক্স তো রিপেয়ারের কাজটা করতেছে না, বরং এক্স কে রিপেয়ার করা হচ্ছে। তাহলে মেক দিলে তো অর্থ মিলবে, মেক দিলে তো হবে না, কারণ মেকের পরে বেস ফর্ম হয়, হেল্পের পরে বেস ফর্ম অথবা ইনফিনিটিভ হয়, লেটের পরেও বেস ফর্ম হয়, একটা দিলেই মেলে, সেটা হচ্ছে কে, হ্যাভ। এর পরে গিয়ে
কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 13, অস্টিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। অস্টিয়ার মানে হচ্ছে সাদামাটা, আর গড়ি মানে হচ্ছে শোই বোঝায়, তাই না? শোই, ফ্লাশি, এরকম বোঝায়। তো সেই হিসাবে এটা ছিল হচ্ছে আমাদের অ্যান্টোনিম। অ্যালিটারেশন ইজ রিলেটেড টু কনসোনেন্ট সাউন্ডস, এটাও আমাদের দোজ উইন্টার সানডেজ কবিতার শেষে বলা আছে। এরপরে কোশ্চেন নাম্বার 15, হেইডেন হ্যাড এ ডিফিকাল্ট চাইল্ডহুড, বিসেট, বিসেট বাই আইসাইট প্রবলেম। এটা এখানে কোশ্চেন থাকতে পারে, বিসেটটা ভার্বের কয় নাম্বার ফর্ম? কে বলতে পারবা বলো দেখি? বিসেট কি এখানে বি 1, বি 2, নাকি বি 3? এটা আসলে ভার্বের কয় নাম্বার ফর্ম আছে এখানে? 15 নাম্বার কোশ্চেন। নাজিম উদ্দিন আনসার করছে, থ্যাংক ইউ। আর কেউ দেখি পারো কিনা? হাফসা, আসিয়া খাতুন, হ্যাঁ সবাই পারতেছো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এখানে বিসেট, বি 3, তাই না? সেট সেট সেট, তেমনি বিসেট বিসেট বিসেট। ওকে, পাস্ট পার্টিসিপল ছিল এখানে। নেক্সট আমরা যদি যাই ইউনিট 6। ইউনিট 6-এ দেখো কোশ্চেন নাম্বার 1, যেটা চিলড্রেন মাস্ট পাস থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, তাই না? এটার ক্ষেত্রে পাস থ্রু হয়, এবং এই কোশ্চেনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই লাইনটা খেয়াল রাখো, এখান থেকে কোশ্চেন আসতে পারে হুবহু। এরপরে 2 নাম্বার যেটা আছে, এই যে ইনফরমেশন যেগুলো আছে, কত থেকে কত বয়সের মধ্যে কই ইনফ্যান্ট বলে কাকে, ঠিক আছে? ইনফ্যান্ট বলে কাকে, অ্যাডোলসেন্স বলে কাকে, এই যে বিষয়গুলা, এগুলো একটু খেয়াল রাখো। বিশেষ করে এই যে অ্যাডোলসেন্স, যেটা 13 থেকে 18, ঠিক আছে? আর যদিও টিনেজ বলা হয়ে থাকে, টিনেজ বলা হয়ে থাকে মূলত ইন্টারন্যাশনালি 13 থেকে 19 বছর বয়সের বাচ্চাদেরকে টিনেজ বলা হয়ে থাকে। আমাদের টেক্সটে অ্যাডোলসেন্স বলতে বোঝানো হয়েছে 13 থেকে 18 বছর বয়সের বাচ্চাদেরকে বোঝানো হয়েছে, হয়তো বা 18, যেহেতু হচ্ছে একটা অ্যাডাল্টারি একটা বিষয় আছে, এটার সাথে মিল রেখে হয়তো 13 থেকে 18 বলা হয়েছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 3 যেটা আছে, আহ দ্য বায়োলজিক্যাল ডিটারমাইন্যান্টস অফ অ্যাডোলসেন্স আর ড্যাশ ইউনিভার্সাল। এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে আমার কি বসে? অ্যাডভার্ব বসে। সো অ্যাডভার্ব এখানে একটাই আছে, ফেয়ারলি। ফেয়ারলি মানে হচ্ছে, ফেয়ারলি মানে বলতে এখানে বোঝায় বোঝায় হোললি, মানে পুরোপুরি, ঠিক আছে? এই অ্যাডভার্বটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, ফেয়ারলি দিয়ে হোললি মানে পুরোপুরি। যেমন আমরা যদি এরকম বলি যে ইট ওয়াজ ফেয়ারলি, ইট ওয়াজ ফেয়ারলি হরিবল, ঠিক আছে? এটা পুরোপুরি হরিবল ছিল, ঠিক আছে? মানে পুরোই হরিবল ছিল, এরকম যদি বলো সেটাও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাও কোশ্চেন নাম্বার 4-এ। ডিফারেন্ট, পার্থক্য বোঝাচ্ছে অ্যাডাল্টস এবং ইয়াং চিলড্রেনের মধ্যে, তাহলে অবশ্যই কি আসবে? ফ্রম আসবে। যে ডিফারেন্ট, অ্যাডালসেন্স আর ডিফারেন্ট বোথ ফ্রম, ডিফারেন্টের সাথে ফ্রম, ইয়াং চিলড্রেন এন্ড অ্যাডাল্টস। আচ্ছা, এরপরে গিয়ে দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা আছে, ইনকারেক্টলি স্পেলড। এখানে অ্যালকোহলের বানানটা আসলে আমরা এইভাবে লিখি, বাকি সবগুলো বানান ঠিক আছে দেখো, এবং প্রত্যেকটা বানান যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট, কোপ উইথ ফ্রেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টু অ্যাডজাস্ট মানে হচ্ছে মানিয়ে চলা বোঝায়। এটার সাথে আর একটা আছে, এটার সম্পূরক পুট আপ উইথ, যেটা আমরা আশা করি সবাই পারি, যেটার অর্থ হচ্ছে কি? টলা রেট। এই দুইটা প্রায় আসে পরীক্ষায়। ট্রেমেন্ডাস মানে হচ্ছে বোঝায় বিশাল, এই জন্য এখানে লার্জ আনসার হবে। তারপরে গিয়ে আমাদের বলেছে যে কোনটা আসলে নাউন হিসেবে ইউজ হয় না, ইজ নট ইউজড অ্যাজ এ নাউন। ইয়থ নাউন, ইনফ্যান্ট নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটাই হয়। ডিটারমিন্যান্ট নাউন, ইন্টারভেন হচ্ছে কি? ভার্ব, ঠিক আছে? আর ইন্টারমিনেন্ট নাউন হচ্ছে ইন্টার ইন্টারভেনশন। আচ্ছা, এরপরে দেখো 9 নম্বরে যেটা আছে, টেক্সট থেকে নেয়া, অ্যাডোলসেন্স কনস্টিটিউট মানে কি? কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা, তাই না? গঠন করা, অ্যাডোলসেন্স মানে, অ্যাডোলসেন্সটা গঠন করে একটা জাতির কি খুবই গুরুত্বপূর্ণ রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, জাতীয় প্রবৃত্তি এবং সমৃদ্ধির জন্য। ইন দ্য ড্যাশ শি ইজ মার্জিনালাইজড, ইন দ্য, ইন লস এই যে ইসের নিয়মটা, তাই না? এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফির যে নিয়মটা, ইন লসের পরে শুধু অ্যাপোস্ট্রোফি হবে, কারণ লসটা হচ্ছে কমন নাউন। কমন নাউনের পরে আর এস দেয়া যায় না, অ্যাপোস্ট্রোফির পরে যে এসটা হয় আহ, এর বোঝাতে সেই এসটা আর দেয়া যায় না, সেই হিসেবে এখানে 13-এর আনসার এই নাম্বারটা ছিল, 10-এর আনসার এই নাম্বারটা ছিল।
11 নম্বর যেটা আছে দেখো, এটা মূলত কনজাংশনের নিয়ম থেকে দেওয়া হয়েছে। ফর অ্যান অ্যাডোলসেন্ট ব্রাইড, মানে একটা অ্যাডোলসেন্ট ব্রাইডের জন্য, ইভেন ইফ মানে একজন মানে কিশোরী বধূর জন্য, ইভেন ইফ এমনকি যদি, ইভেন মানে হচ্ছে কি এমনকি, আর ইফ মানে হচ্ছে যদি, তাহলে ইভেন ইফ মানে এমনকি যদি হার ইন লস আর সাপোর্টিভ, এমনকি যদি তার আহ মানে ইন লসরা শ্বশুরবাড়ির লোকজন সাপোর্টিভ হয়েও থাকে, দেয়ার আর সিগনিফিকেন্ট হেলথ রিস্কস ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। মানে বিপরীত তো বোঝায় ইভেন ইফ। ইভেন ইফটা অনেক সময় ইভেন দো এর সাথে ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে, একই অর্থ বোঝায় ইভেন ইফ ইভেন দো দিয়ে। আচ্ছা, এরপর দেখো 12 নম্বর যেটা, ম্যারিং অফ মানে হচ্ছে, ম্যারি অফ মানে হচ্ছে কাউকে বিয়ে দেয়া। হ্যাঁ, এখানে দেখো কাউকে বিয়ে দেয়া, তাহলে এবার একটু তোমরা বলো দেখি অফটা এখানে কোন পার্ট অফ স্পিচ হবে, কি বলতে পারবো দেখি। অফটা এখানে কোন পার্ট অফ স্পিচ, ম্যারিং অফ এর ক্ষেত্রে অফটা এখানে কোন পার্ট অফ স্পিচ? হাফসা, থ্যাংক ইউ, ইউ আনসার্ড কারেক্টলি। আসিয়া খাতুন আনসার করছো ঠিকভাবে। আর কেউ? তাওহিদা তো ভুল করে ফেললা। ম্যারি তো ট্রানজিটিভ ভার্ব, তাই না? ম্যারি মানে কি বিয়ে করা, তাহলে কাকে বিয়ে করা, ট্রানজিটিভ অবজেক্ট থাকবে এরপরে। ম্যারি মানে যেহেতু বিয়ে করা, ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন পাইলে আসলে সেটা প্রিপোজিশন না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে খেয়াল করে দেখো, আমি যদি এখানে যদি সেন্টেন্সটা এমন হতো ম্যারিং ডটার্স, তাহলে অর্থ কি হয়ে যেত, যে কন্যাদেরকে বিয়ে করা, ঠিক আছে। তো যখন ও অফ নিয়ে আসছে তখন অর্থ চেঞ্জ হয়ে গেছে, অ্যাডভার্ব হওয়ার কারণে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। যে কন্যাদেরকে বিয়ে করা না, তখন অর্থ হয়ে যাচ্ছে কন্যাদেরকে বিয়ে দেয়া, ঠিক আছে। যেমন কেউ যদি এরকম বলে যে ম্যারিং অফ হার, এর মানে তাকে বিয়ে করা বোঝাচ্ছে না, তাকে বিয়ে দেয়া বোঝাচ্ছে। আর যখন এখান থেকে অফটা বাদ দিয়ে দিবে তখন অর্থ হয়ে যাবে কি, তাকে বিয়ে করা, ঠিক আছে। তো অ্যাডভার্ব হওয়ার কারণেই অর্থগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। 13 নম্বর ভালনারেবলের অ্যান্টোনিম বের করতে বলছে। ভালনারেবলের অ্যান্টোনিম আমরা আহ বলতে পারি সেফ, কারণ ভালনারেবল মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ বোঝায়, ঠিক আছে। তাহলে সেই হিসেবে সিভিয়ার, রিস্কি এগুলো হচ্ছে সিনোনিম, সেফ হচ্ছে অ্যান্টোনিম। মোবিলিটি মানে হচ্ছে মোশন, ব্যাখ্যার কিছু না এই জায়গায়, মোবিলিটি মানে হচ্ছে গতি বোঝায়। 15 নম্বরে যেটা, রিকগনাইজড এর সাথে একটা প্রিপোজিশন বসে সাধারণত অ্যাজ, কি হিসেবে রিকগনাইজ করা হয়েছে, একটা মৌলিক অধিকার হিসেবে, ফান্ডামেন্টাল রাইট। এরপরে আমরা নেক্সট ইউনিট যেটা ছিল ইউনিট 7, ইউনিট 7-এ আসি। ইউনিট 7-এ দেখতে পাচ্ছি প্রথম যে কোশ্চেনটা ছিল, চিলড্রেন ড্যাশ টু গ্রিট ইউ রাদার দেন। চিলড্রেন, এই যে দেখো এই ধরনের কোশ্চেন গুলো কিভাবে বের করা যায়। এক্সপেক্ট মানে কি বলো দেখি। এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা করা, তাই না? এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, বলো দেখি প্রত্যাশা করা এটা কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ? এক্সপেক্ট, প্রত্যাশা করা, এটাকে কি প্রত্যাশা করি, কোশ্চেন করা যায় কিনা দেখো তো। কি প্রত্যাশা করি? রেজাল্ট প্রত্যাশা করি, আমি আমার ফলাফল প্রত্যাশা করি, আমি ভালো কিছু প্রত্যাশা করি, কোশ্চেন করা যায় কিন্তু, দ্যাট মিনস দিস ইজ ট্রান্সিটিভ। আর ট্রান্সিটিভ মানি এরপরে কি হবে, অবজেক্ট হবে সরাসরি, তাই না? এরপরে কি হবে, সরাসরি অবজেক্ট হবে। আমি দেখতেই পাচ্ছি এক্সপেক্ট দেওয়ার পরে আমি সরাসরি অবজেক্ট দেখছি না, ঠিক আছে। এক্সপেক্ট টু তো দেয়া যাবে না, যেহেতু এক্সপেক্ট হচ্ছে কি ট্রান্সিটিভ ভার্ব। তাহলে চিলড্রেন কোনো কিছু আসলে এক্সপেক্ট করে না, বরঞ্চ চিলড্রেনদেরকে প্রত্যাশা করা হয়, আর এক্সপেক্টেড টু ব্রিড, ঠিক আছে। সো ট্রান্সিটিভ ভার্বকে আমরা জানি কি করা যায়, প্যাসিভ করা যায়, ইনট্রান্সিটিভকে কিন্তু প্যাসিভ করা যায় না, ঠিক আছে। আহ সো গ্রামারের এই ছোট ছোট বিষয়গুলো, ঠিক আছে, এই যে ছোট ছোট বিষয় যেগুলো তোমাদের মাঝে মধ্যে বলি, ঠিক আছে, এগুলা কিন্তু অনেক বেশি কাজে লাগে, এগুলো দিয়ে ধরে বিভিন্ন এগুলো মাথায় থাকলে অনেক কিছু সমাধান খুব সহজে করা যায়। কোশ্চেন নাম্বার 2, কারেক্ট ওয়ার্ড কোনটা, মানে স্পেলিং হিসেবে বারবিকিউ প্রথমটা। এরপরে 3 নম্বর যেটা বলা আছে কনভেনশনের কোশ্চেন, ম্যানার থেকে হাগিং এন্ড কিসিং অন দ্য চিকস বিটুইন সেম সেক্স পিপল ইন সোশ্যাল সিচুয়েশনস আর কোয়াইট কমন। আর একটা সেন্টেন্স শুরু হয়েছে কোয়াইট কমন, ইট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন বিটুইন ম্যান এন্ড ওমেন। তার মানে দুটো বিপরীত বাক্য, এখানে বলতেছে কমন, আবার এখানে বলতেছে স্ট্রিক্টলি ফরবিডেন। তার মানে বিপরীত বাক্যর ক্ষেত্রে আমরা কি দিই, দো দেই, তাই না?
দো, যদিও ইট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন বিটুইন মেন অ্যান্ড উইমেন। আচ্ছা, এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, which word is not related to eating or drinking? কোন ওয়ার্ডটা ইটিং আর ড্রিঙ্কিং এর সাথে জড়িত না? এটা জানো তোমরা, স্নিজ মানে হচ্ছে হাসি দেওয়া বা এরকম কিছু। বাকি যেগুলো আছে সবগুলাই হচ্ছে খাওয়া দাওয়ার সাথে জড়িত। কোনোটা গড়গড় শব্দ করে খাওয়া, কোনোটা হচ্ছে ঢেকুর তোলা, এরকম বোঝায়। অর্থগুলো তোমরা শিখে নিও, ঠিক আছে? আহ, এরপরে কোশ্চেন নাম্বার 5, ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড কোনটা? ইনকারেক্টলি সবগুলো কারেক্ট, এই জায়গাটায় সমস্যা আছে। অ্যাংজাইটি, এই আই আগে ই পরে। এরপরে কোশ্চেন নাম্বার 6, সবগুলাতে ইন হবে। আই লিভ ইন এ ফ্ল্যাট, একটা ফ্ল্যাটের মধ্যে, এবং অবশ্যই একটা 10 তলা বিল্ডিং এর উপরে না, এটারও কি মধ্যেই, তাই না? আর ঢাকার পূর্বে তো অবশ্যই ইন হবেই। সো সবগুলা হচ্ছে এখানে ইন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 7, কোশ্চেন 7, আবারও কনভেনশন থেকে কোশ্চেন। আই ডোন্ট লাইক সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়া অ্যাজ পিপল আর ভেরি শোই দেয়ার। আমি সোশ্যাল নেটওয়ার্ক পছন্দ করি না। আমি যদি অন্যগুলো দিই, দ্যাট, আমি সোশ্যাল মিডিয়া পছন্দ করি না যে পিপলরা ওখানে বেশি সই, অর্থ মেলে না। ইন কেস, ইন কেস মানে তো অনিশ্চয়তা বোঝায়, মানে অনিশ্চয়তা, আনসার্টেন। ইন কেস যদি বা পিপলরা সই হয়, অর্থ মেলে না, ঠিক আছে? যদিও পিপলরা সেখানে সই, এটা অর্থ আরো অর্থ মেলে না। তা আমি সোশ্যাল মিডিয়া পছন্দ করি না যদিও পিপলরা ওইখানে অনেক বেশি ভাব ধরে, ঠিক আছে? তো অর্থ মিলে হচ্ছে এজ এর সাথে, যে আমি সোশ্যাল মিডিয়া পছন্দ করি না যেহেতু পিপলরা ওইখানে অনেক বেশি শোই, ঠিক আছে, অনেক বেশি শো করে নিজেদেরকে। আহ এরপরে কোশ্চেন নাম্বার 8, আই এম অনলাইন। এই অনলাইনের আমি ব্যাখ্যা মনে হয় দিয়েছিলাম কিনা। আহ এই জায়গাটায় অনলাইনটা আসলে আমাদের অ্যাডভার্ব হিসেবে আনসার করা উচিত, ঠিক আছে? এটা মূলত আহ, অক্সফোর্ডে এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো আছে, বাট ক্যামব্রিজ, ঠিক আছে, ক্যামব্রিজে এটাকে অ্যাডভার্ব হিসেবেই দেখিয়েছে। এবং আমার মতে ক্যামব্রিজের আনসারটাই বেশি যৌক্তিক। আই এম অনলাইন মানে আমি কোথায় আছি? অনলাইনে আছি, এটা বোঝায়। অক্সফোর্ড আনসার করছে এইভাবে যে আমি কেমন আছি? অনলাইনে আছি, মানে আমার অবস্থাটা বর্তমানে কি? আমি অনলাইন একটা ভাব, ঠিক আছে? এইটা। সো যদিও বিষয়টা আসলে আমরা ওইভাবে আমি তোমাদেরকে আসলে সমাধান দিতে পারবো না, যে আসলে যে প্রশ্ন করবে সে আসলে এটাকে কি হিসেবে আনসার নিবে। বাট আই থিঙ্ক যেহেতু আসলে ল্যাঙ্গুয়েজের বিষয়গুলা, ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে থাকে, আইএলটিএস এর নাম শুনছো তোমরা? আইএলটিএস নিয়ে থাকে কিন্তু ক্যামব্রিজ, তাই না? ক্যামব্রিজের সিলেবাস অনুযায়ী। তো ল্যাঙ্গুয়েজ টেস্টের সাথে যেহেতু ক্যামব্রিজ জড়িত, বর্তমানে ক্যামব্রিজের প্রভাবটা বেশি। অক্সফোর্ডের চেয়ে একটু ক্যামব্রিজের প্রভাবটা ইদানিং বেশি। তো সেই হিসেবে আই থিঙ্ক অ্যাডভার্ব আনসার করাটা, এবং অর্থের দিক থেকে অ্যাডভার্বটা আসলে বেশি যায়, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9, দ্য ম্যান ওয়াজ টেরিবলি হ্যাপি। হ্যাপি কি নিয়ে খুশি? এরকম বোঝাতে হ্যাপি উইথ, যেমন আই এম হ্যাপি উইথ মাই রেজাল্ট, ঠিক আছে? আই এম হ্যাপি উইথ মাই রেজাল্ট, এইভাবে এক্সাম্পল সহ শেখার চেষ্টা করবা। উইথ মাই রেজাল্ট আমি আমি আমার রেজাল্ট নিয়ে খুশি, এরকম। তেমনি একইভাবে আনহ্যাপি হলে আনহ্যাপির সাথেও কি হবে? উইথ হবে। কাস্টমের অ্যাডজেক্টিভ হচ্ছে কাস্টমারি, ব্যাখ্যার প্রয়োজন নাই। 11, কোশ্চেন নাম্বার 11, খুবই গুরুত্বপূর্ণ একটা স্পেলিং, রিসিপ্ট। রিসিপ্টের ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে, এটা প্রায় আসে পরীক্ষায়। ইটা আগে হবে, আইটা পরে হবে, ঠিক আছে? ই আগে, আই পরে। এরপরে কোশ্চেন নাম্বার 12, নেভার ইওর লেফট হ্যান্ড। এখানে লেফট হ্যান্ড যেহেতু একটা বডি পার্ট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগে সাধারণত আর্টিকেল ইউজ না করে পসেসিভ কেস ইউজ করতে হয়। তোমরা লেকচার 3-তে এই নিয়মটা পড়ে আসছো, যদিও অনেকেই হয়তো ভুলে গেছো। 13 নম্বর যেটা, আবারও সেই কিসের নিয়ম? অ্যাপোস্ট্রোফির নিয়ম, তাই না? এখানে মূলত আদার্স হবে কেন? কারণ আদার্স এটা এরপরে আর এস দেওয়া যাবে না, কারণ এটা প্রপার নাউন না, ঠিক আছে? প্রপার নাউন হলে এরপরে এস দেওয়া যেত, কিন্তু এটা প্রপার নাউন না, এই জন্য এস দেওয়া যাবে না এর বোঝাতে। টু সি আদার্স মানে অন্যদের, অন্যদের হ্যাপিনেস বোঝাচ্ছে। এই আদার্স দিয়ে কি বোঝাচ্ছে? অন্যদের হ্যাপিনেস বোঝাচ্ছে। কোশ্চেন নাম্বার 14, এখানে এক্সট্রা ভ্যাগেন্ট বলতে আসলে অর্থ অনুযায়ী, এই বাক্যের অর্থ অনুযায়ী এক্সট্রা ভ্যাগেন্ট বলতে অপ্রয়োজনীয় বোঝাচ্ছে, আননেসেসারি বোঝাচ্ছে। দ্য ম্যান কনসিডার্ড অল দিস এক্সপ্রেশনস এক্সট্রা ভ্যাগেন্ট, মানে লোকটার কাছে এই সকল এক্সপ্রেশন কি মনে হলো? অপ্রয়োজনীয় মনে হলো, ঠিক আছে? যদিও এক্সট্রা ভ্যাগেন্টের অর্থ হচ্ছে আমরা জানি কি, আহ, মানে স্পেনথ্রাফট, তাই না? স্পেনথ্রাফট।
মানে খরুচে বোঝায় যেটা, তাই না? অপব্যয় বোঝায়, বাংলা হচ্ছে অপব্যয় বোঝায়, যেটার যেটার একটা সুন্দর অ্যান্টোনিম হচ্ছে ফ্রুগাল। ফ্রুগাল মানে হচ্ছে কি? ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 15, জাঙ্ক ফুডস আর প্রসেস ফুডস কনসিস্টিং অফ। এখানে যেহেতু আমার ফাইনাইট ভার্ব রয়ে গেছে, আর ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না। দেখো, এইটা ফাইনাইট ভার্ব এই জন্য বাদ, এইটা ফাইনাইট ভার্ব এই জন্য বাদ, এটাও ফাইনাইট ভার্ব এই জন্য বাদ, সো একটাই নন ফাইনাইট ভার্ব আছে। সো মানে কত ইজি দেখো, আমার সিম্পল কোশ্চেনে একটা ফাইনাইট ভার্ব হবে, আর প্রসেসড, তাহলে আর ফাইনাইট ভার্ব আমি দিব না, একটাই নন ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে আমার ডি নাম্বার অপশন। ঠিক আছে? সো মানে গ্রামার গুলো ধরতে পারলে আসলে টেক্সটের কোশ্চেন গুলো, মানে গ্রামার যেগুলো কোশ্চেন আসে খুব ইজিলি পারা যায়, কিন্তু সেটা টেক্সট থেকে আসুক, টেক্সটের বাইরে থেকে আসুক। উইচ ওয়ান ইজ নট অ্যান এক্সাম্পল অফ ভার্বাল বুলিং? এটা ইনফরমেটিভ কোশ্চেন। ট্রিপিং মানে হচ্ছে কি? ল্যাং মারা। এটা হচ্ছে কি? ফিজিক্যাল বুলিং। ঠিক আছে? এটা হচ্ছে ফিজিক্যাল বুলিং। তোমাদের বইয়ে 3 ধরনের বুলিং এর কথা বলা আছে। একটা হচ্ছে কি ভার্বাল, একটা হচ্ছে ফিজিক্যাল, আর একটা হচ্ছে কি সোশ্যাল বুলিং। এরপরে দেখো 17 নাম্বার যেটা, ফ্রম দ্য এনশিয়েন্ট টাইমস। ফ্রম দ্য এনশিয়েন্ট টাইমস, এটা একটা সময় উল্লেখ করে দিয়েছে, পারফেক্ট টেন্স হবে। মেডিটেশন ড্যাশ এ পার্ট অফ সাম রিলিজিয়াস ট্র্যাডিশনস, সময় উল্লেখ করে দেওয়ার কারণে এখানে কি হবে? হ্যাজ বিন হলো। এখানে কিন্তু ফ্রম দ্য এনশিয়েন্ট এর জায়গায় সিন্সও লিখতে পারতো তারা। ঠিক আছে? সিন্স আর ফ্রম এখানে একই অর্থ দিচ্ছে, যে সিন্স দ্য এনশিয়েন্ট টাইমস মানে সে প্রাচীন সময় থেকে। আর এখানে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, যেটা সেটা হচ্ছে টাইমস। যেটা টাইম তো তোমরা জানো আনকাউন্টেবল, তাই না? তাহলে এখানে এনশিয়েন্ট টাইমস দিল কেন? এখানে তোমাদের একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেয়, যেটা যখন টাইমস এর আগে কোনো অ্যাডজেক্টিভ পাইবা, ঠিক আছে, সেটা হতে পারে ওল্ড টাইমস, ঠিক আছে, সেটা হতে পারে এনশিয়েন্ট টাইমস হতে পারে, ঠিক আছে, সেটা হতে পারে সামার টাইমস, ঠিক আছে, এরকম এই বিষয়গুলা, এই বিষয়গুলোর ক্ষেত্রে টাইমস আসলে কাউন্টেবল হয়ে যায়। ঠিক আছে? আর এটা তো জানোই যে 3 টাইমস 4 টাইমস সেটা তো হয়। ঠিক আছে? আসলে টাইম হচ্ছে এমন একটা আনকাউন্টেবল নাউন, যেটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাউন্টেবল হিসেবে ইউজ হয়। ঠিক আছে? এটা ইন্টারেস্টিং একটা বিষয়, যে টাইম হচ্ছে এমন একটা আনকাউন্টেবল নাউন, যেটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাউন্টেবল হিসেবে ইউজ হয়। আচ্ছা, কখন শুধু আনকাউন্টেবল হয়? সাধারণত সময়ের অর্থে বোঝালে। ঠিক আছে? যেমন তোমরা যদি এখন আমাকে কোশ্চেন করো যে স্যার ক্লাসটা কতক্ষণ হবে, আমি এখানে বলতে পারি যে ইট উইল টেক টেক মাচ টাইম। ভালো একটা সময় নিবে। ঠিক আছে? ভালো একটা সময় ক্লাস হবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই ভালো একটা সময় ধরে ক্লাস হবে, এটা শুনে কে কে ভয় পেয়েছে বলো দেখি? হ্যাঁ। স্যার আজকে কেন একবারও অফ হয়নি? বুঝলাম না, কি অফ হয়নি মানে? তাসনিয়া জান্নাত কি বললা? আজকে কেন একবার অফ হয়নি মানে কোনটা 40 মিনিটের পরে অফ হয়ে যায় না, আবার 30 মিনিটের পরে। ও আচ্ছা, 30 মিনিট হয় নাই তো এখনো, এই যে 2 মিনিট আছে আর কি। হ্যাঁ, 2 মিনিট পরে অফ হয়ে যাবে। আচ্ছা, আমরা আর 1 মিনিট চালাবো, তারপরে আবার হচ্ছে জয়েন করবো। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 18 দেখো, ডোন্ট গেট ট্রাপড বাই দ্য গ্লোসি অ্যাডভার্টাইজমেন্টস। এখানে গ্লোসি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? গ্লোসি বলতে বোঝানো হচ্ছে অ্যালিউরিং, মানে লুক্রেটিভ, লোভনীয়, ঠিক আছে, অ্যাট্রাকটিভ, হ্যাঁ, এরকম কিছু বোঝাচ্ছে যেটা। এরপর দেখো 19 নাম্বার যেটা, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে অকেজন মানেটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা আমার মনে হচ্ছে চলে আসতে পারে যে কোনো একটা পরীক্ষায়। ডাবিতে যদি নাও আসে, অন্যান্য ভার্সিটিতে চলে আসতে পারে। অকেজনটা খেয়াল রাখো, ও ডাবল সি, তারপরে একটা এস দিবা। ঠিক আছে? প্রথমে ডাবল পরে একটা, এটা খেয়াল রাখতে হবে। আমি আমি কিভাবে বলতাম? অকেজন বলতাম। ঠিক আছে? অকেজন বললে ওইখানে একটা ধাক্কা মারলে ডাবল সি আমার অটোমেটিক চলে আসতো। ঠিক আছে? আচ্ছা, দ্য লাস্ট কোশ্চেন অফ দিস ইউনিট, হুইচ ওয়ার্ড অর ফ্রেজ ইজ সুইটেবল ফর স্টার্টিং এ কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্সের ক্ষেত্রে আসলে কোনটা দেওয়া যেতে পারে? আমরা এখানে জানি যে অ্যাডিশনাল যেটা আছে, অ্যাডিশনালি এগুলো সাপোর্টিং ডিটেলসে, হাউএভার সাপোর্টিং ডিটেলসে, সিমিলারলি সাপোর্টিং ডিটেলসে, এইটা হতে পারে সিএসএ। ঠিক আছে? তো আমরা পরবর্তীটা শুরু করব হচ্ছে ইউনিট কত থেকে? ইউনিট 8 9 শুরু করব নেক্সট। আমি আবার লিংক তোমাদেরকে দিচ্ছি, যেহেতু এটা শেষ, টাইম শেষ, আমি এখানে আসলে শেষ করে দিচ্ছি।